কোমলপুর গ্রামে গরিব এক কৃষকের মেয়ে মিতু। মিতুকে তার বাবা খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। জামাইয়ের বয়স ঠিকঠাক হলেও সে কাজে কর্মে একেবারেই লবঢঙ্কা আর একেবারেই অকর্মণ্য বললেই চলে। হ্যাঁ গো, শুনছো? বাড়িতে পোষা কয়টা পাতি হাঁস রয়েছে, সেগুলো রোজ ডিমও দিচ্ছে। আমি কিছু হাঁসের ডিম মেয়ের জন্য জমিয়ে রেখেছি। তুমি মেয়ের বাড়িতে গিয়ে ডিমগুলো দিয়ে আসবে। শুনলাম মেয়েটার শরীরটা নাকি তেমন ভালো নেই কদিন। মেয়েটার শরীর ভালো থাকবে কি করে বলো? সারাদিন শ্বশুর বাড়ি অত খাটাখাটনি করলে কার শরীর ভালো থাকে বলো? জামাইটা অকর্মণ্য বলেই তো মেয়েটার কোনো যত্ন নিতে পারে না। জামাইটা যদি এই হাঁস মুরগিরও ব্যবসা করতে পারতো তাহলে অন্তত মেয়েটাকে ভালো মন্দ খাইয়ে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারতো। তোমার জামাই করবে কিনা হাঁস মুরগির ব্যবসা, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে মনে হচ্ছে ভুলই করেছি। মেয়েটা আমার কত কষ্ট দুঃখ করে সংসার করছে, শাশুড়ির মুখ জামটা শুনতে শুনতেই মেয়েটার দিন পার হয়। মেয়েটাকে বিয়ে দেওয়ার পর থেকে যতবার ওর বাড়িতে গেলাম একবারও ওর হাসি মুখখানা দেখতে পাইনি। হ্যাঁ গো, আজ যদি জামাই বাবাজি কোনো একটা কাজকর্ম করতো তাহলে হয়তো আমার মেয়েটার শাশুড়ি তাকে এতটা হেনস্থা করতে পারতো না, উঠতে বসতে কথাও শোনাতে পারতো না গো। সবই ঠিক আছে, তোমায় আমি কত করে বলেছিলাম মেয়েটার বয়স কম, আর কটা দিন পরে না হয় বিয়েটা দাও, কিন্তু না, তোমার মেয়েকে বিয়ে দিতেই হবে। পিছে লোকে বলে কিনা যে মেয়েকে ঘরে খুঁটি দিচ্ছি। আমার কি দোষ বলো? সমাজের কথা চিন্তা করেই তো মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়েছি। তুমি কি জানো না, মেয়েরা একটু বড় হলেই আশেপাশে লোকে নিন্দে মন্দ করতে শুরু করে দেয়। মেয়ের কপালে কোনো কলঙ্ক লাগার আগে স্বামীর ঘরে পৌঁছে দেয় তো বাবা মার কর্তব্য। আর আমি তো সেটাই করতে চেয়েছি, কিন্তু কে জানতো মেয়েটা আমার সংসারের কপাল এমন পোড়া হবে। আমি এত কিছু জানি না। এর পরের বার মেয়ের বাড়িতে গিয়ে যদি দেখি মেয়ে আমার সত্যিই খুব কষ্টে আছে, তাহলে কিন্তু আমি সোজা মেয়েকে নিয়ে চলে আসব, এই আমি বলে দিলাম। এরপর কেটেছে বেশ কিছুদিন। কি হলো কি মুখপুরি? আজ এত বেলা হয়ে গেল, তাও রান্না শেষ হলো না? সকাল থেকে এখন অবধি কার পাকা ধানে মই দিয়ে চলেছো শুনি? এই তো মা, রান্না প্রায় শেষ হয়ে গেল। আসলে শরীরটা আমার তেমনটা ভালো নেই, তাই রান্না চড়াতে একটু দেরি হয়ে গেছে। আপনি অযথা কষ্ট করে হেসেল ঘরে আসতে গেলেন কেন? আপনি আপনার ঘরে যান, আমি আপনার খাবার বেড়ে এক্ষুনি আপনার কাছে নিয়ে আসছি। আমি কখন কি করব কি না করব সেটা কি তোমার থেকে আমাকে শুনতে হবে নাকি? মুখে তো দেখছে দিব্যি খই ফুটছে, তা কিসের জোরে এত খই ফুটছে শুনি? না বাপের বাড়িতে এমন কোনো রাজার হাল, না স্বামীর কোনো রোজগার পাতি আছে, তাহলে তোমার মুখে এত কথা কেন? বাপের বাড়ির অবস্থা রাজার হালের মতো নয়, আর স্বামীর আয় রোজগারও তেমন নয়। সে কথা তো আমায় অনেকবার বুঝিয়ে দিয়েছেন মা, আর আমি তো তা মেনেও নিয়েছি। আমি তো তাই মুখ বুঝে এই সংসারে সব কাজ করে যাই। আপনারা উঠতে বসতে যা বলেন তাই চুপটি করে শুনি। তারপরে কেন আমাকে এইসব কথা সবসময় শোনান বলুন তো? সব সময় যে আমার এই একই কথা শুনতে আর ভালো লাগে না মা। তার উপরে আমার শরীরটা যে খুব খারাপ করেছে, আমার এখন অন্তত রেহাই দিন। তবে রে মুখপুরি, যত বড় মুখ নয় তত বড় কথা। এ কথা বলে মিতুর শাশুড়ি মিতুর চুলের গোছা ধরে টানাটানি শুরু করে দেয়, আর টানতে টানতে রান্নাঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। মিতুর স্বামী সবটা দেখেও চুপটি করে একপাশে দাঁড়িয়ে থাকে। তখনই মিতুর বাবা মা মিতুকে দেখতে তাদের বাড়িতে আসে। এ কি করছেন বেআই? আমার মেয়েটা যে মরে যাবে, ছেড়ে দিন ওকে। ও, আপনারাও এসেছেন, ভালোই হলো। এই নিন আপনাদের বেহায়া মেয়েকে, আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যান তো দেখি। আপনারা না আসলে আমি এক্ষুনি আপনাদের মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। না না বেআই, আমার মেয়েকে আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে হবে না। আমার মেয়েকে আমরা এক্ষুনি আপনার বাড়ি থেকে নিয়ে যাব, আর আজকের পর আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, আর আপনার এই অকর্মণ্য ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক রাখতে দেব না। এরপর মিতুর বাবা মা মিতুকে তাদের বাড়িতে নিয়ে চলে যায়।
এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন মিতুর স্বামী লালু মিতুর বাবার বাড়িতে গিয়ে হাজির হয়। আমার কোনো কাজকর্ম করার মুরদ নেই বলে মা আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে বউ। এখন আমি কোথায় যাব? তোমার তো না হয় বাপের বাড়ি আছে, কিন্তু আমার তো আর কোনো জায়গা নেই। এসব কথা এখানে বলতে এসেছো কেন? কাজ করার যখন মুরুদ নেই তখন এখানেও তোমার কোনো ঠাঁই নেই। বাবা, ওকে তোমরা একটাবার সুযোগ দাও না, কিছু করে দেখানোর। সুযোগ পেয়ে যদিও কিছু করতে না পারে তখন না হয় তোমরা যা বলবে আমি সেটাই মেনে নেব। একটা সংসার ভাঙা আমাদেরও ইচ্ছে নেই মা। ঠিক আছে, তোর কথাই মানলাম। জামাই বাবাজি আজ থেকে তাহলে কটা দিন এখানেই থাকুক। আর শোনো জামাই বাবাজি, তোমায় কাল আমি কিছু পয়সা দেব। সেগুলো দিয়ে আগামী 1 মাসের মধ্যে যদি কোনো কর্ম বা ব্যবসা বাণিজ্য কিছু করতে না পারো, তারপর কিন্তু আর কিছুই বলতে পারবে না। ঠিক আছে। পরদিন লালু তার শ্বশুরের কাছ থেকে কিছু পয়সা নেয় এবং সেই পয়সাগুলো নিয়ে সেগুলো কি করবে সেটাই ভাবতে থাকে। আমি বলি কি বাবা, তুমি এক কাজ করো, আমার নিজের পালা কিছু হাঁস আছে, সেগুলো রোজ ডিম দেয়। তুমি এখান থেকে কটা হাঁস নিয়ে আর আর বাজার থেকে আরো কটা হাঁস কিনে নিয়ে এই হাঁসের ব্যবসা শুরু করো। ডিম আর হাঁস বিক্রি করে তুমি ভালো পয়সাও রোজগার করতে পারবে। কথাটা আপনি মন্দ বলেননি মা। ঠিক আছে, আমি তাহলে বাজার থেকে আর কিছু ডিম পাড়া হাঁস কিনে নিয়ে আসি। এরপর মিতুর স্বামী লালু বাজার থেকে আরো বেশ কিছু ডিম পাড়া হাঁস কিনে নিয়ে আসে আর তার শাশুড়ি মা সেগুলোকে পাড়ার জন্য ঘরের পাশে একটা জায়গা করে দেয়। সেখানে লালু হাঁসগুলো পালতে থাকে আর রোজ হাঁসগুলো থেকে ডিম পেতে থাকে। এইভাবে রোজই সে বাজারে নিয়ে ডিম বিক্রি করতে থাকে। আস্তে আস্তে তার হাঁসের পরিমাণ আরো বেড়ে যেতে থাকে। বাবা, এই নিন পয়সা। আপনি আমার ব্যবসার শুরুতে যে পয়সাগুলো দিয়েছিলেন সেগুলো আজ আমি আপনাকে ফেরত দিতে সক্ষম হলাম। বাবা, আশীর্বাদ করুন আমি যেন আমার হাঁসের ব্যবসাটা এভাবেই বাড়িয়ে যেতে পারি। হ্যাঁ বাবা, এই ব্যবসায় তুমি আরো উন্নতি করো, এই আশীর্বাদই তো করি। ওগো, তুমি তো এখন হাঁসের ব্যবসা করছো, নিজে 2 হাতে পয়সা রোজগার করছো। তাহলে চলো না, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই, তোমার বাবা মায়ের কাছে ফিরে যাই। চলো। কি বলছো কি মিতু? আমার মা তোমার সাথে কত অন্যায় অবিচার করেছে, তারপরও তুমি সেখানে ফিরে যেতে চাও? তখন তো তোমার আয় রোজগার ছিল না, তাই আমরা এত কিছু সহ্য করেছি। এখন নিশ্চয়ই এমনটা হবে না। না মিতু, তুমি ফিরে যেতে চাইলেও আমি সেখানে ফিরে যেতে চাই না। যে মা তার সন্তানের আয় রোজগার করে না বলে বাড়ি থেকে বের করে দেয়, আমি সেখানে ফিরে যাব না। এরপর কেটে যায় অনেকগুলো দিন। লালু এখন পাকা হাঁস ব্যবসায়ী হয়ে উঠেছে। বাজারে সবাই তার কাছ থেকে হাঁস ও ডিম নিয়ে ব্যবসা করত। লালুদা, তোমার সাথে পাকাপাকি একটা চুক্তি করতে চাই গো। রোজ আমার দোকানে বেশ অনেকগুলো হাঁস লাগবে, সেগুলো তোমাকেই দিতে হবে কিন্তু। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। রোজ আপনাকে টাটকা ও ভালো মানের হাঁসগুলো বাছাই করে দিয়ে আসবো। আর হাঁসের ডিমও তো চাই আমার দোকানের জন্য। ঠিক আছে ঠিক আছে, সব পেয়ে যাবেন। এই লালু হলো এখনকার বাজারের সেরা হাঁস ব্যবসায়ী। এই লালুর কাছে সেরা মানের দেশি বিদেশি হাঁস, হাঁসের ডিম কোনোটারই অভাব নেই। এভাবে লালুর ব্যবসা দিব্যি চলতে থাকে। এরপর একদিন লালু, বাবা, বৌমা, কোথায় তোরা? আমি তোদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কেন মা, এখন তোমার ছেলে আয় রোজগার করছে বলে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছো? কিন্তু আমি তো তোমাদের সাথে ফিরে যাব না মা। জামাই বাবাজি, তুমি এভাবে কেন বলছো? উনি তোমার মা, গুরুজন, ওনাকে সম্মান করে কথা বলো। না না বেয়াই মশাই, ওদেরকে আপনি কিছু বলবেন না। আমার যেটা প্রাপ্য আমাকে তো সেটা পেতেই হবে। বলুন, ছেলে মেয়ে অকর্মণ্য হলেও তার দায় শুধু বাবা মায়ের। আমি তো সে দায় এড়িয়ে গিয়েছি, আপনি তো তা করেননি। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, এতে আমরা অনেক খুশি হয়েছি আর আমরা অবশ্যই বাড়িতে ফিরে যাব।
এরপর লালু আর মিতু তাদের বাড়িতে ফিরে যায় আর তারপর থেকে লালু তাদের বাড়িতে হাঁসের ব্যবসা শুরু করে। যা শেষমেশ জামাইয়ের অকর্মণ্য নাম ঘুষলো হাঁস ব্যবসা করে। অকর্মণ্য জামাইয়ের থেকে হাঁস ব্যবসায় জামাই ঢের ভালো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।